কি গো, তোমরা তো কেউ এখন আমাদের খেতেই দিচ্ছ না। অনেক বেলা হয়ে গেল তো, আমরা কি দুপুরবেলা কিছু খাবো না? আমার তো ভীষণ খিদে পেয়েছে। এই যে তুমি একটু বৌমাদের আমাদেরকে খেতে দিতে বলো না, কতক্ষণ এভাবে না খেয়ে থাকবো? হ্যাঁ গো, আমারও তো খুব খিদে পেয়েছে, কিন্তু কি জানি আজকে কোনো বৌমারই পাত্তা পাওয়া যাচ্ছে না। কেউ তো একবারও জিজ্ঞাসা করতে এলো না, সকালবেলার চাটাও দিল না। দাঁড়াও তো, একবার দেখে আসি বৌমাগুলো কি করছে। এই বলে সুচিত্রা দেবী সারা বাড়িতে তার ৩ বৌমা রূপালী, দিশা এবং সুস্মিতাকে খুঁজতে থাকে, কিন্তু সে কাউকেই বাড়িতে খুঁজে পায় না। যা দেখে সুচিত্রা দেবী বড্ড আশ্চর্য হয়, আর সে বারে বারে ৩ বৌমাকে ফোন করতে থাকে, কিন্তু তার ৩ বৌমার ফোনই সুইচ অফ বলে। শুনছো, বৌমারা তো কেউ বাড়িতে নেই। ওরা ৩ জনে মনে হয় যুক্তি করেই কোথাও গেছে। এক কাজ করি, চলো রান্নাঘরে গিয়ে দেখি কি খাবার দাবার আছে। তুমি আর আমি না হয় তাই খেয়ে নেব। অবশ্য আমি তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাও করতে পারবো না। আসলে সুচিত্রা দেবী ভীষণই মোটা প্রকৃতির ছিল, তাই সে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারত না। সেই জন্য তার পক্ষে রান্না করাও সম্ভব ছিল না। সে রান্নাঘরে গিয়ে বেশ কিছু ফল দেখতে পায়। সেই ফলগুলো নিয়ে সেই সুচিত্রা দেবী তার স্বামীর সঙ্গে ভাগাভাগি করে খেয়ে নেয়। অন্যদিকে দিদি, ও দিদি, আমার ফোনে তো নোটিফিকেশন এসেছে। মা আমাকে অনেকবার ফোন করেছে। আমার কি মাকে কল ব্যাক করা উচিত? অবশ্য ফোনটা ধরলেই তো বলবে এখনই বাড়ি চলে এসো। আমার একদমই বাড়ি যেতে ইচ্ছে করছে না। আরে না না, পাগল হয়েছিস নাকি? ওসব কল টল ব্যাক করতে হবে না। তুই এখন চুপচাপ আমাদের সাথে বসে রিল্যাক্স কর। আমাদের ফেসিয়াল হতে হতে বিকাল হয়ে যাবে। তারপর শান্তি করে আমরা সিনেমা দেখে ডিনার করে বাড়ি ফিরবো। কিন্তু বাবা মা যে না খেয়ে আছে, ওনাদের কি হবে? আমার তো বাবা মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। আমরা রান্না করে রেখে এলেই ভালো হতো দিদি। আমাদের এরকম করাটা একদমই উচিত হচ্ছে না। বাবা ছোট, তোর তো দেখি দয়া একেবারে উতলে পড়ছে। তোর যদি অতই দরদ হয় তাহলে তুই এক কাজ কর, তুই বরং বাড়ি চলে যা। গিয়ে বাবা মায়ের জন্য সুন্দর করে রান্না বান্না করে খাইয়ে দে। হ্যাঁ তাই তো, তোর যদি এতই দরদ হয় তাহলে তুই আমাদের সাথে এলি কেন? এখনো সময় আছে, বাড়ি চলে যা। আর বাবা মা যদি আমাদের কথা জিজ্ঞাসা করে, তুই বলবি যে আমাদের কথা কিছুই জানিস না, কেমন? 2 জায়ের মুখে এমন কথা শুনি সুস্মিতা চাপে পড়ে যায়। কারণ সুস্মিতা যদি এখন একা একা বাড়িতে যায় তাহলে তাকে সমস্ত রান্নাবান্না করতে হবে। তাই সুস্মিতাও একেবারে চুপ করে যায়। দেখতে দেখতে এভাবেই সকাল গড়িয়ে দুপুর হয়ে আসে। সুচিত্রা দেবী এবং শ্যামলবাবু আশা করে দুপুরবেলা হয়তো তাদের 3 বৌমা বাড়িতে ফিরে আসবে। কি ঝামেলা বলো তো, বৌমা তো এখনো বাড়িই ফিরলো না। আমরা কি দুপুরবেলাতেও না খেয়ে থাকবো? সকালবেলা ওইটুকু ফল খেয়ে আমার একটুও পেট ভরেনি, তাই এখন আমার ভীষণ খিদে পেয়েছে। মনে হচ্ছে 1 থালা ভাত আর 10 রকমের তরকারি খাই। আমিও তাই ভাবছি, কিন্তু আমার পক্ষে এরকম রান্না বান্না করা সম্ভব নয়। আর বৌমারাও তো এখনো বাড়িতে ফিরছে না। এক কাজ করি, চলো তুমি আর আমি সামনের দোকান থেকে ডাল ভাত অন্তত খেয়ে আসি। কারণ অত তরি তরকারি দিয়ে ভাত খেতে গেলে আমাদের অনেক টাকা লেগে যাবে। কিন্তু গিন্নি, সেই ভাতের হোটেল তো অনেক দূরে। এখন এই রোদের মধ্যে অত দূরে হেঁটে হেঁটে যেতে হবে? আমার তো এখন বাড়িতেই বেরোতে ইচ্ছে করছে না। কেউ যদি বাড়িতে একটু খাবার দাবার বানিয়ে দিত। কিন্তু যেহেতু তাদের কাছে কোনো উপায় থাকে না, তাই তারা দুজনেই বাধ্য হয়ে একটা ছাতা নিয়ে রোদের মধ্যেই ভাতের হোটেলে ভাত খেতে চলে যায়। কিন্তু শ্যামলবাবু এবং সুচিত্রা দেবী দুজনেই ভীষণ মোটা প্রকৃতির ছিল, তাই তাদের হাঁটতে গিয়ে অনেক দেরি হয়ে যায়। আর ভাতের হোটেলে ভাত প্রায় শেষ হয়ে আসে। আমাদের 2 প্লেট করে 2 জায়গায় ভাত দাও, আর বেশি করে তরকারি দিও। চিকেন, মাটন, ইলিশ মাছ, যা যা আইটেম তোমাদের দোকানে আছে সবকিছুই আমাদেরকে 1 প্লেট করে দিয়ে দিও। এ বাবা, আপনি তো আসতে অনেক লেট করে ফেললেন। আমাদের কাছে তো এখন শুধু 1 মুঠো ভাত আর একটু ডাল আর অল্প আলু ভাজা পড়ে আছে। আপনারা যদি চান তাহলে ওইটুকু খাবারই দিতে পারি। এই শুনে সুচিত্রা দেবী এবং শ্যামলবাবুর কিছু করার থাকে না। তারা ঠিক করে ওই 1 মুঠো ভাত ডাল তারা কোনো রকমই খেয়ে নেবে, কারণ বাড়িতে এমনিতেও রান্না করার মতো কোনো খাবার দাবার নেই। তাই তারা দুজনে বাধ্য হয়ে সেই অল্প পরিমাণে খাবার খেয়ে নেয়। রাত্রিবেলাও কোনো উপায় না পেয়ে তারা দুজনেই জলমুড়ি খেয়ে থাকে। দেখতে দেখতে অনেক রাত হয়ে এলে রূপালী, দিশা এবং সুস্মিতা বাড়িতে ফিরে যে যার মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন, এই যে বড় বৌমা, কালকে তোমরা 3 জনে কোথায় গিয়েছিলে? সেই রাত্রিবেলা বাড়িতে ফিরেছ, আমি তো তোমাদের কাউকেই দেখতে পাইনি। তুমি জানো আমাদের কালকে না খেয়ে থাকতে কতটা অসুবিধা হয়েছে? তোমার বাবা আর আমি রাস্তার ধারে একটা ভাতের হোটেল থেকে ভাত খেয়ে এসেছিলাম।
আসলে মা আমরা তো শপিং করতে গিয়েছিলাম আর ট্রেনটাও অনেক লেট ছিল, তাই আমাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়েছে। তবে আমি তো আপনাদের জন্য ফলমূল রেখেই গিয়েছিলাম। ডাক্তার তো আপনাদের ফাস্টিং করতে বলেছে, আপনারা যত না খেয়ে থাকবেন ততই ভালো। তোমরা কি ভেবেছো তোমাদের চাল আমি বুঝতে পারছি না? তোমরা রান্না বান্নাকে ফাঁকি দেওয়ার জন্য এই সমস্ত এক্সকিউজ দিচ্ছ। তাছাড়া ডাক্তার ওসব মিথ্যা কথা বলেছে, না খেয়ে কোনো মানুষ বাঁচতে পারে না। যাও এখন রান্নাঘরে গিয়ে রান্না করো। সরি মা, আজকে তো আমি কোনো রান্না বান্না করতে পারবো না, কারণ আপনার ছেলে এখনই আমাকে ফোন করে ওর অফিসে যেতে বলেছে। ওর নাকি কোনো একটা ফাইল দরকার, তাই আপনি আমাকে রান্না বান্না করার কথা বলবেন না। এই বলে রূপালী একটা ফাইল হাতে করে বাড়ি থেকে বেরিয়ে যায়, যা দেখে সুচিত্রা দেবী রেগে গেলেও কিছু করতে পারে না। সে তার মেজ বৌমার কাছে গিয়ে বলে, কাল তো তোমরা তিনজন মিলে খুব রান্না বান্নায় ফাঁকি দিলে, আজকেও তোমরা রান্নাঘরে যাওনি। তোমাদের ব্যাপারটা কি বলো তো? আজকে কিন্তু আমি তোমাদের কোনো কথা শুনবো না। আজকে কাতলা কালিয়া, বাসন্তী পোলাও, চিকেন কষা আর মটন ডাক বাংলো রান্না করবে। কিন্তু মা, আমার তো আজকে পেট খারাপ। কালকে দুপুরবেলা রোদে রোদে ঘুরে আমার পেট খারাপ করেছে। আমি আজকে কিছু রান্না করতে পারবো না। এই দেখুন আমার আবার পেটটা কেমন গুড়গুড় করছে, আমাকে আবার বাথরুমে যেতে হবে। এই বলে দিশা বাথরুমে চলে যায়। এমন সময় সুচিত্রা দেবী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। শেষ পর্যন্ত সে ঠিক করে তার ছোট বৌমাকে দিয়ে রান্না করাবে। কিন্তু সে যখন তার ছোট বৌমাকে রান্না করার কথা বলে তখন, আজকে তো আমি ফাস্টিং করছি। আমার অ্যাস্ট্রোলজার আমাকে বলেছে আজকে কোনো রকম বাসনপত্র, সবজি কিছুতেই হাত দেওয়া যাবে না। আজকে নাকি আমাকে বিছানার উপর শুধু উঠে বসে থাকতে হবে, বিছানা থেকে নামাও যাবে না। তাই আমি বিছানা থেকে নামতে পারবো না, না হলে আমাদের বাড়ির অমঙ্গল হতে পারে। কি ঝামেলায় পড়ে গেলাম। তোমরা তিন বউ তিন রকমের অজুহাত দিয়ে বসে আছো। আমি আর তোমার শ্বশুর মশাই কি না খেয়ে থাকবো? কালকে সারাদিন আমরা কিন্তু খুব কষ্ট পেয়েছি। আপনি বরং গিয়ে দেখুন ফ্রিজে অনেক ফল আছে, ওই ফলগুলোই কেটে খেয়ে নিন, এতে আপনাদের স্বাস্থ্যও ভালো থাকবে। তাছাড়া ডাক্তার তো আপনাদের বেশি করে ফল খেতে বলেছে। শেষ পর্যন্ত সুচিত্রা দেবীর কিছু করার থাকে না, সে ফল খেতেই শুরু করে। শ্যামল বাবুও কিছু বলতে পারে না। অন্যদিকে রূপালী সুস্মিতাকে ফোন করে বলে, এই বাবা মাকে খেতে দিসনি তো? একদম খেতে দিবি না। ভুল করেও যদি ওরা খেয়ে ফেলে তাহলে কিন্তু। আরে না না দিদি, তুমি পাগল হয়েছো নাকি? আমি কেন ওনাদেরকে খেতে দিতে যাব? আমি ওনাদেরকে এমন ভুজুং ভাজুং দিয়েছি যে আজকে আমার কাছে ওরা আর খাবার চাইতেই আসবে না। রূপালী এই শুনে খুবই খুশি হয়। আসলে সুচিত্রা দেবী এবং শ্যামলবাবু দুজনেই নানান রকম খাবার খেতে খুবই ভালোবাসতো, আর প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাবার খাওয়ার ফলে তাদের দুজনের ওজনই অতিরিক্ত বেড়ে যায়। তারা দুজনে প্রত্যেক দিন তাদের তিন বৌমাকে দিয়ে শুধুই নানান রকম রান্নাবান্না করায়। যাও তো আমার জন্য আর একটু মটন নিয়ে এসো, আজকে মটন দিয়ে খেতে যা লাগছে না, উফ। আর ওই ইলিশ মাছ আর কাতলা মাছের দুটো করে পিস আমাকে দাও। কিন্তু মা, মাটন তো সব শেষ হয়ে গেছে। যা মাটন ছিল সব আপনাকে আর বাবাকেই দিয়ে দিয়েছি। আপনার ছেলেদের জন্য তো কিছুই রাখা হয়নি, ওরা তো আজকে মাটন মাছ কিছুই খেতে পারবে না। উফ, তোমরাও না বৌমা আর একটু বেশি করে রান্না বান্না করতে হয়। এইটুখানি রান্না বান্না করলে কি আর পেট ভরে? তুমি যা রান্না বান্না করছো তা তো আমার আর তোমার শাশুড়ি মায়ের একবেলার খাবার। এটা যদি একবেলার খাবার হয় তাহলে এনারা সারাদিনে কত খাবার খায়? সকাল থেকে আমাকে দিয়ে লুচি, চিকেন কষা, মটন পাকোড়া, বেগুনি, বড়া, লস্যি কত কিছু বানিয়েই যাচ্ছে। উফ, আমি তো একটু বসারই সময় পাচ্ছি না। এভাবেই প্রত্যেকদিন শ্বশুর এবং শাশুড়ি দুজনে মিলে তাদের তিন বৌমাকে দিয়ে ৬ বেলা রান্নাবান্না করাতো। ৩ বেলা মেন কোর্স এবং ৩ বেলা স্ন্যাক্স। এত রান্না করে তিন বৌমা সবসময় খুবই ক্লান্ত হয়ে পড়তো। এভাবে দেখতে দেখতে সময়ের সাথে সাথে অতিরিক্ত খাবার খাওয়ার ফলে সুচিত্রা দেবী এবং শ্যামলবাবু আরো অনেক বেশি মোটা হয়ে যায়। একদিন, এই আকাশ শোন না, আমার বুকের বাঁ দিকটা না ভীষণ ব্যথা করছে, কি করি বলতো? হ্যাঁ, আমারও কেমন যেন সারাক্ষণ গলা আর বুক জ্বালা করছে। সারাদিন শুধু গলা পর্যন্ত খাবে দাবে, তাই তোমাদের এরকম হবে না তো কার হবে? অত বেশি বেশি চিকেন মাটন তেল মশলাযুক্ত খাবার না খেয়ে তোমরা একটু ডায়েট করা শুরু করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর এমনিও তো তোমরা অনেক মোটা হয়ে গেছো। চিচি, এই দিনও দেখতে হলো শেষ পর্যন্ত তুই বাবা মায়ের খাবারে খোটা দিচ্ছিস। আমাদের শরীর খারাপ করছে, তুই তো ডাক্তার দেখাবি, তা না করে তুই আমাদের এরকম উল্টোপাল্টা কথা বলতে পারছিস? মায়ের মুখে এমন কথা শুনে আকাশ তখনই বাড়িতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। ডাক্তারবাবু দুজনের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর জানায়,
আপনাদের দুজনের কোলেস্টেরল লেভেল অনেক হাই। আপনারা যেরকম মোটা হয়ে যাচ্ছেন তাতে তো আপনাদের শুধু জল খেয়ে থাকা উচিত। তার উপর আপনারা আবার কোনো রকমের এক্সারসাইজও করেন না। এরকম চলতে থাকলে আপনারা বেশি দিন বাঁচতে পারবেন না, বুঝেছেন? আমার বেঁচে থাকার দরকার নেই, আমি মরলে খেয়েই মরবো, না খেয়ে আমি মরতে চাই না। মায়ের এমন কথা শুনে আকাশের ভীষণ খারাপ লাগে, কারণ আকাশ কিংবা বাড়ির কেউই চায় না যে তাদের বাবা মা এরকম মূর্খামি করতে গিয়ে মারা যাক। তাই বাড়ির ছেলেরা নিজেদের স্ত্রীদেরকে ডেকে বলে, তোমরা আজকে থেকে খারাপ খাবার খাওয়া শুরু করো, আর তোমরা কিছুতেই বাবা মাকে খেতে দেবে না। আমি ফ্রিজে ফল ভর্তি করে রেখে দেবো, তোমরা শুধু মা বাবাকে ফল খেতে বাধ্য করবে। আশা করছি তাতে করে মা বাবার শরীরটাও ঠিক থাকবে। এমন কথা শুনে রূপালী, দিশা এবং সুস্মিতা তিনজনেই খুবই খুশি হয়, কারণ এবার তাদেরও আর বেশি বেশি রান্না করতে হবে না। পরের দিন থেকে তিন বৌমা কোনো না কোনো অজুহাতে রান্না বান্না করা একেবারে বন্ধ করে দেয়, আর তারা কিছুতেই তাদের শাশুড়িমা এবং শ্বশুরমশাইকে খাবার খেতে দেয় না। তিন বৌমা তাদের শ্বশুরমশাই এবং শাশুড়িমাকে ফল খেতে বাধ্য করায়, যার ফলে ধীরে ধীরে সুচিত্রা দেবী এবং শ্যামলবাবুর ওজনও কমতে থাকে, আর তাদের খিদের পরিমাণও অনেকটাই কমে আসে। ওই এখন তো আমরা 3 বেলা ফল খেয়েই থাকছি, আমাদের তো শরীরে আর কোনোই সমস্যা হচ্ছে না। আবার দেখো, আমাদের কিন্তু আপনা আপনি ওজনটাও কমে গেছে। হ্যাঁ, আমিও তাই দেখছি। আগে প্রত্যেকদিন গলা বুক জ্বালা করতো, এখন আর কোনো সমস্যাই হচ্ছে না। এবার থেকে তাহলে হালকা খাবার দাবারই খাবো। এভাবে সুচিত্রা দেবী এবং শ্যামলবাবু নিজেদের ভুল বুঝতে পারে, তাই তারা কখনো আর প্রয়োজনের অতিরিক্ত খাবার দাবার খায় না। তারা সাধারণ মানুষের মতোই খাওয়া দাওয়া করতে শুরু করে। তাদের দুজনের এরকম পরিবর্তন দেখে 3 ছেলে বৌমাই খুবই খুশি হয়। বুলবুলি মারা যাওয়ার পর রাকেশ তার 5 মেয়েকে নিয়ে খুব সমস্যায় পড়েছিল। বুলবুলি বেঁচে থাকাকালীন রাকেশ অন্য শহরে থেকে ব্যবসা করত, কিন্তু এখন সে কাজকর্ম সবকিছু ছেড়ে তার 5 মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে ওঠে। তার পক্ষে কোনো মতেই 5 মেয়ের দায়িত্ব বহন করা সম্ভব হচ্ছিল না। তাই রাকেশ চন্দ্রিমা নামের একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল তার 5 মেয়ের দেখাশোনা করার জন্য। রাকেশের বড় মেয়ে জবার বয়স ছিল 15 বছর, দ্বিতীয় মেয়ে পম্পার বয়স ছিল 13 বছর, তৃতীয় মেয়ে টুকটুকির বয়স 10 বছর, চতুর্থ মেয়ে কেয়ার বয়স হলো 7 বছর, আর সবচেয়ে ছোট মেয়ে ছুটকির বয়স ছিল মাত্র 1 বছর। জবা মা, তোমরা ব্রেকফাস্টে কি খাও আর তোমার বোনরা কে কি খায় আমাকে একটু বলবে? আমি তাহলে তোমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে দিতাম, সবাই খেয়ে নেবে। আসলে আমি তো জানি না তোমরা কে কি খেতে পছন্দ করো। ও হ্যালো, জবা মা আবার কি? জবা মা আমার সঙ্গে এসব ঢং করতে আসবে না, বুঝেছো? সত্যি সৎমাগুলো এরকমই হয় শুনেছিলাম, এখন দেখতেই পাচ্ছি 1 নম্বরের ঢঙি। আমি কি খাই, আমার বোন কি খায়, তোমার জেনে লাভ নেই। আমি আমার বোনদের দায়িত্ব নিতে পারবো, বুঝেছো? তোমাকে এই বাড়িতে কারোর প্রয়োজন নেই। জবা, তুমি এরকম ভাবে কেন বলছো? তোমাদের খেয়াল রাখার জন্যই তো আমি এই বাড়িতে এসেছি। ওরে বাবারে, কত ভালো মানুষ। দেখো, সৎমা সৎমায়ের মতোই থাকো, বেশি ভাব জমানোর দরকার নেই। তোমার মিষ্টি কথায় আমি ফাঁসবো না। এই চল সবাই এখান থেকে। জবা তার 4 বোনকে নিয়ে সেখান থেকে চলে যায়। জবার ব্যবহারে চন্দ্রিমার মনটা খারাপ হয়ে যায়। রাকেশ কয়েকদিন ধরে চন্দ্রিমাকে তার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে কাজের জন্য বাইরে চলে যায়। চুটকির খিদে পেয়েছে মনে হচ্ছে, এত কাঁদছে কেন তাহলে? অনেকক্ষণ ধরেই তো কিচ্ছু খাইনি। আমার আজকে দেরি হয়ে গেল, যাই দুধ নিয়ে আসি রান্নাঘর থেকে। ছুটকি দাঁড়াও, দিদি এখনই তোমার জন্য দুধ নিয়ে আসছে। জবা রান্নাঘরে যায় এবং সে দেখে যে ওভেনের উপর দুধের পাত্রটা রাখা আছে। সে জানতো না যে চন্দ্রিমা একটু আগেই দুধ ফুটিয়ে রেখে গেছে। ফুটন্ত দুধের পাত্র খালি হাতে ধরে নেওয়ার ফলে জবার হাত পুড়ে যায় এবং পাত্রটি উল্টে গিয়ে সব দুধ নিচে পড়ে যায়। আমার হাত পুড়ে গেছে, কি জ্বালা করছে। বাবা গো বাবা, পম্পা একবার এদিকে আয় তো বোন। জবার চেঁচানোর আওয়াজ পেয়ে চন্দ্রিমা সেখানে ছুটে আসে। কি হয়েছে জবা মা তোমার? তুমি ঠিক আছো তো? এ বাবা, তোমার হাত পুড়ে গেল কি করে মা? ইস! চুপ করো, আর তোমার এই মা বলে ডাকা নাটক বন্ধ করো। তুমি ইচ্ছা করেই এমন করেছো, আমি জানি। তুমি জানতে যে আমি এই সময় ছুটকিকে দুধ খাওয়াই, আর তুমি ইচ্ছা করে দুধ এত বেশি করে গরম করে রেখেছো যাতে আমি আসি আর দুধ নিতে গিয়ে আমার হাত পুড়ে যায়। এ বাবা, না না জবা, এ তুমি কি বলছো? আমি তো ছুটকির জন্য আগেই দুধ সামান্য গরম করে ফিডারে ভরে রেখেছি। ওই তো দেখো, পাশেই তো ফিডার রাখা আছে।
দুধ ফিডারে ভরে রেখে আমি বাকি দুধ ফুটিয়ে রাখলাম, না হলে এই গরমে দুধ তো খারাপ হয়ে যাবে। চুপ করো, আর কত মিথ্যা কথা বলবে, কত নাটক করবে। আমার ভালো করেই জানা আছে সৎ মায়েরা কিরকম হয়, খিলাড়ি হয় খিলাড়ি। তুমি যতই মিষ্টি মিষ্টি কথা বলো না কেন, তোমার চালে আমি ফাঁসবো না, বুঝেছো? জবা খুব জোরে জোরে চন্দ্রিমার উপর চেঁচাতে থাকে। পাশের বাড়ির এক মহিলা চেঁচামেচির আওয়াজ পেয়ে সেখানে আসে। কি হয়েছে রে জবা, এত চেঁচাচ্ছিস কেন? এ বাবা, তোর হাতে কি হয়েছে রে? পুড়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ কাকিমা, এই মহিলাটা ইচ্ছা করে আমার হাত পুড়িয়ে দিয়েছে। বাজে মহিলা একটা। না না, আমি ইচ্ছা করে কিছু করিনি, আমি সত্যি বলছি। জবা, তুমি ভুল ভাবছো। এ বাবা চন্দ্রিমা, এটা করা তোমার একেবারে উচিত হয়নি। সৎ মা বলে কি তোমাকে সব সময় প্রমাণ করতেই হবে যে তুমি সৎ মা? আর কি করবি জবা, সৎ মা তো সৎ মাই হয়। সৎ মা কোনোদিনও না নিজের মা হতে পেরেছে আর পারবে। আয়, তুই আমাদের বাড়ি থেকে দুধ নিয়ে তোর বোনকে খাইয়ে দে। আয় আমার সঙ্গে আয়। জবা তাদের প্রতিবেশী কাকিমার সঙ্গে চলে যায়। চন্দ্রিমা মনে মনে খুব কষ্ট পায় আর সে কাঁদতে থাকে। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। একদিন রাকেশ বাড়িতে এলে চন্দ্রিমা তাকে বলে, কি গো, শুনছো? আমাদের বড় মেয়েটা এত বড় হয়ে গেছে, এবার তোর বিয়ে দিতে হবে। ওর বিয়ে দেওয়ার ব্যাপারে কিছু ভেবেছো তুমি? আস্তে আস্তে 5 মেয়ের জন্য সোনা গহনাও তো তৈরি করতে হবে। হ্যাঁ চন্দ্রিমা, আমিও তাই ভাবছিলাম। দেখছি জবার জন্য কোনো ভালো ছেলের সম্বন্ধ পাওয়া যায় কিনা। জবা লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। সে তার মায়ের কথা শুনে খুব রেগে যায়। এই যে তুমি আমার বিয়ে নিয়ে এত ভাবছো কেন? হ্যাঁ, আমার বিয়ে দেওয়ার দায়িত্ব তোমাকে নিতে কে বলেছে? আমি জানি তুমি চাও আমি এই বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় হই, আর তুমি আমার বোনদের উপর অত্যাচার করতে পারো। জবা, এসব তুই কি বলছিস মা? মায়ের সাথে কেউ এমন ভাবে কথা বলে নাকি? মা? কার মা? আমার মা অনেকদিন আগেই মারা গেছে। এটা হলো তোমার বউ, অর্থাৎ আমাদের সৎ মা। জবা চুপ কর বলছি। এরকম কেন করছিস তুই সব সময়? চন্দ্রিমা সত্যিই তোর ভালো চাই বলেই তো তোর কথা ভেবেছে। না, কোনো দরকার নেই। আমি এর কথা শুনে বিয়ে কখনোই করব না। এর কথা আমরা কেউ শুনিনি আর শুনবও না। দরকার পড়ে তুমি শোনো এর কথা। এই বলে জবা সেখান থেকে চলে যায়। চন্দ্রিমা আবার কাঁদতে শুরু করে। এরা কেন আমার সঙ্গে এমন করে? আমার ভালোবাসা, আমার মমতা সবটাই এদের কাছে নাটক বলে মনে হয়। আমি কি পাপ করেছি যে উপরওয়ালা আমার সঙ্গে এমন করছে? তুমি কেঁদো না চন্দ্রিমা, সব ঠিক হয়ে যাবে। দেখো, আসলে আমার মেয়েগুলো ওর মাকে এখনো ভুলতে পারেনি, আর ওরা জানে না যে তুমি সত্যি সত্যি খুব ভালো একজন মানুষ। রাকেশ প্রত্যেকবারের মতো চন্দ্রিমাকে সান্ত্বনা দিতে থাকে। 5 মেয়ের মধ্যে জবা, পম্পা, টুকটুকি এবং কেয়া, এই 4 জনই তাদের সৎ মাকে সহ্য করতে পারত না। তারা কখনোই তার সঙ্গে কোনো প্রয়োজন ছাড়া কথাও বলতো না, আর সব সময় তার সঙ্গে খুব বাজে ব্যবহার করত। কিন্তু সবচেয়ে ছোট মেয়ে ছুটকি, সে কিছুই বুঝতো না বলে চন্দ্রিমাকে নিজের মা বলেই মনে করত। চন্দ্রিমাও ছুটকিকে খুব ভালোবাসতো। একদিন বিকেল বেলা চন্দ্রিমা ছুটকিকে নিয়ে একটি পার্কে ঘুরতে যায়। কিছুক্ষণ পর, এই দিদি, এই দিদি, দিদি, ছুটকিকে খুঁজে পাচ্ছি না রে দিদি। আমি আর টুকটুকি সারা বাড়িতে খুঁজে দেখেছি, ছুটকি কোথাও নেই। কি বলছিস? কি কোথাও নেই মানে? গেল কোথায় তাহলে? ও তো একা একা কোথাও যায় না। এই কেয়া, তুই দেখেছিস? না দিদি, আমি তো ঘুমাচ্ছিলাম, আমিও দেখিনি। তারা 4 বোনই খুব ভয় পেয়ে যায় এবং বাইরে বেরিয়ে চারিদিকে ছুটকিকে খুঁজে বেড়ায়। তারা কোথাও ছুটকিকে না পেয়ে কান্নাকাটি শুরু করে। বেশ কিছুক্ষণ পর তারা দেখে যে চন্দ্রিমা ছুটকিকে সঙ্গে করে নিয়ে আসছে। তাই দেখে জবা খুব রেগে যায়। এই, তুমি আমার বোনকে কোথায় নিয়ে গিয়েছিলে? হ্যাঁ, কেন, কি হয়েছে? আমি তো ছুটকিকে একটু পার্কে নিয়ে গিয়েছিলাম। ছুটকি খুব জেদ করছিল ঘুরতে যাবে বলে। একদম মিথ্যা কথা বলবে না। ছুটকি তোমাকে নিয়ে যেতে বলেনি। আমি জানি তুমি ওকে জোর করে নিয়ে গিয়েছিলে। আমার বোনকে তুমি আমার পারমিশন ছাড়া কেন নিয়ে গেলে বলো আগে। জবা, ছুটকি তো আমার মেয়ে, আমার কি ওর উপর কোনো অধিকার নেই? ও আমাকে মা বলে, আমি ওকে এত ভালোবাসি। ওকে নিয়ে কি আমি কোথাও যেতে পারবো না? আরে মা বলে কারণ ও বাচ্চা মেয়ে, ও কিছু বোঝে না যে তুমি আমাদের সৎ মা, আর সৎ মা ডাইনির থেকেও ভয়ঙ্কর হয়। কোনো ঠিক নেই, তুমি যদি আমার বোনকে বিক্রি করে দিয়ে আসতে তখন কি হতো? জবা,
তুমি এটা বলতে পারলে আমাকে? হ্যাঁ পারলাম। শোনো, এতই যদি তোমার মা হওয়ার ইচ্ছা থাকে, এতই যখন বাচ্চা মানুষ করার শখ, বাচ্চাকে ভালোবাসার ইচ্ছা, তখন নিজের বাচ্চাকে জন্ম দিয়ে এসব করো। আমার বোনকে তুমি ধরবে না বলে দিলাম। জবার এই কথাটা শুনে চঞ্জিমার মনে খুব কষ্ট হয়, কারণ সে শুধুমাত্র তার 5 মেয়ের জন্য নিজে বাচ্চা নেওয়ার কথা কখনোই ভাবেনি। সে কখনোই তার মেয়েদেরকে পর বলে মনে করেনি, আর তবুও তাকে সব সময় লাঞ্ছিত এবং বঞ্চিত হতে হয়। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন রাত্রিবেলা সবাই যখন ঘুমাচ্ছিল, তাদের বাড়িতে দুটো চোর আসে। এই লালু, এই বাড়িতে কোনো ব্যাটা ছেলে নেই, শুধু মেয়েরাই আছে, কোনো ভয় নেই। ভালো করে খোঁজ, যা পাবি ব্যাগে পড়বি। কেউ যদি দেখে ফেলে একদম মেরে চাপকে লাল করে দিবি। হ্যাঁ বস, মেয়েরাই আছে শুধু, ভয় পাওয়ার কিছুই নেই। তবুও সাবধান, ওদের যেন ঘুম না ভাঙে। চলো কাজ শুরু করি। তাদের বাড়িতে চুরি করার মতো তেমন কোনো দামি জিনিসপত্র ছিল না, আর নাইবা ছিল বেশি টাকা। চোর দুটো টাকা পয়সা খুঁজতে খুঁজতে টুকটুকি ও কেয়ার রুমে আসে। ভুল করে চোরের হাত লেগে টেবিলের উপর থেকে ফুলদানি পড়ে গিয়ে ভেঙে যায়। টুকটুকি ও কেয়া জেগে ওঠে। এই তোমরা কারা? কি করছো তোমরা এখানে? তোমরা চুরি করতে এসেছো তাই না এখানে? দিদি, এই দিদি, শিগগিরই আয়। এই একদম চুপ চুপ, একদম কোনো কথা হবে না। বেশি কথা বললে না, এই যে এই ছুরি দেখেছিস, এই ছুরি দিয়ে গলা কেটে দেবো বলে দিলাম। কেয়া ও টুকটুকি খুব ভয় পেয়ে যায়। তাদের কান্নার আওয়াজ পেয়ে জবা ও পম্পা সেখানে আসে। চঞ্জিমাও তার রুম থেকে ছুটে আসে। এই এই, তোমরা কি করছো? ছাড়ো ছাড়ো আমার বোনকে। চুরি করতে এসে গুন্ডামি করছো। এখনই পুলিশকে ফোন করছি, দাঁড়াও। পুলিশে ফোন করবি? কর কর কর, তুই পুলিশকে ফোন করবি আর দেখবি ততক্ষণে তোর বোন উপরে পৌঁছে গেছে। সবাই নিজের নিজের জায়গায় দাঁড়া, না হলে এর গলা আজকে 2 ফালি হয়ে যাবে বলে দিলাম। এই শয়তান, ছেড়ে দে কেয়াকে। আমার মেয়েকে ছেড়ে দে বলছি। আমি থাকতে আমার মেয়েদের গায়ে একটা আঁচড়ও কাটতে দেব না। কেয়া মা, তুই ঘাবড়াস না, কিচ্ছু হবে না। এই, তোমরা ছুরি সরাও আমার বোনের গলা থেকে। ছুরি সরাও বলছি। তোরা খুন করবি তাই তো? আয় আয় দেখি, তোদের কত সাহস আছে আমাকে খুন কর। আয় আয়, ছুরি চালা দেখি কেমন পারিস। এই বলে জবা চোর দুটোর দিকে এগিয়ে যেতে থাকে। চোর দুটো খুব রেগে যায়। লালু চোর ছুরি নিয়ে জবার পেটে ঢুকিয়ে দিতে চায়, আর তখনই জবার সামনে চঞ্জিমা চলে আসে। ছুরিটি চঞ্জিমার পেটে ঢুকে যায় এবং চঞ্জিমা আহত হয়ে মাটিতে পড়ে যায়। চোর দুটো ভয় পেয়ে সেখান থেকে পালায়। মা, এ তুমি কি করলে মা? তুমি সামনে কেন চলে এলে? তুমি আমাকে বাঁচানোর জন্য। তোমার কিচ্ছু হবে না মা। এই, তোরা অ্যাম্বুলেন্সকে ফোন কর। আমার কিছু হয়ে গেলে কোনো আফসোস থাকবে না রে মা। আজকে তুই আমাকে প্রথমবার মা বলে ডেকেছিস। আমি তো মৃত্যুকেও উপহার বলে স্বীকার করে নেব। এই বলেই চঞ্জিমা অজ্ঞান হয়ে যায়। জবা তার বোনদের সাহায্য নিয়ে চঞ্জিমাকে হসপিটালে নিয়ে যায়। উপরওয়ালার কৃপায় এবং 5 মেয়ের প্রার্থনার ফলে চঞ্জিমা বেঁচে যায়। জবা এবং তার বাকি 3 বোন বুঝতে পারে যে যাকে তারা এতদিন সৎ মা বলে ঘৃণা করেছে, সে তাদের নিজের মায়ের মতোই ভালোবেসে এসেছে। 4 বোনই চঞ্জিমার কাছে ক্ষমা চায়। চঞ্জিমা তার 5 মেয়েকে পেয়ে খুব খুশি হয়।